ব্যাপারটা হচ্ছে কি যে আজকে থেকে ইকোনমিক্সের খুব ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গাটাতে আমরা যাব। তার নাম হচ্ছে ডিমান্ড। আমি এই বোঝাতে গিয়ে একেবারেই বাংলা লিখবো না, তার কারণটা হচ্ছে যে ও আইএসসি পড়ে, ও সিবিএসসি বোর্ডে পড়ে, ও সিবিএসসি বোর্ডে পড়ে, তারপরে ওদের তো বাংলা লেখার কোনো প্রশ্ন নেই। আর তোরা ইংরেজি ভার্সানেই পড়ছিস, অর্থাৎ মৈনাক বাংলা ভার্সানে পড়লেও নোট বাংলায় দেবো, এখানে ইংরেজিতেই বলছি। তো প্রথম কথা হচ্ছে এখানে ডিমান্ড আমরা ডিসকাস করতে যাচ্ছি। তো ডিমান্ড ডিসকাস করবার আগে এখানে না আমরা একটা কথা বলি, যেটা হচ্ছে কি যে কনজিউমার্স বিহেভিয়ার থিওরি। কনজিউমার্স বিহেভিয়ার থিওরি মানে কি, ডিমান্ড একজন কনজিউমারের বিহেভিয়ার, বুঝতে পারলি? তো ঘটনাটা হচ্ছে কি যে কনজিউমার্স কি করে, কনজিউমারের বিহেভ করা হচ্ছে ডিমান্ড তৈরি করা। ডিমান্ড হচ্ছে কনজিউমারেরই এক্সক্লুসিভ নিজস্ব জায়গা, আর যে সাপ্লায়ার সে করে সাপ্লাই, মানে সাপ্লায়ারের আচরণ হচ্ছে সাপ্লাই করা, আর কনজিউমারের বিহেভ হচ্ছে ডিমান্ড তৈরি করা। এদের ইন্টারাকশনই বাজারটা টিকে আছে, বুঝতে পারলি তো? বাইরে ভাই একটা কথা বলি, মানে আমার আগে মনটা খারাপ হয়ে গেল শুনে, এটা কিন্তু সিনেমাটা উঠে গেল, কান্নায় ভেঙে পড়েছিলাম আর কাঁদছিলাম। বহু ছোটবেলা থেকে বহু সিনেমা দেখেছি, স্কুল কলেজে কোনো সিনেমা দেখেছি, বাড়ি থেকে বলেই সিনেমা দেখেছি, অনেক প্রচুর সিনেমা দেখেছি। মানে আগে তো আমি একদম সপ্তাহে 3টে করে সিনেমা দেখতাম, সেসব সব তো রথীন্দ্র সিনেমা হলেই দেখতাম। তারপরে যেমন ধর তখন ছোটোবেলা মানে উচ্চ মাধ্যমিক করে তখন কী বলতো নুন শো আসতো। নুন শো মানেই হচ্ছে মানে অ্যাডাল্ট ছবি, হ্যাঁ, এরকম উঠছে আর কি ভিডিওতে শুনবি। তো সেই সব দেখতে বাড়িতে বলি দেখতে যেত, মানে একটা সিনেমাও কোনোদিন মানে বাড়িতে না জানিয়ে দেখতে যেত। মানে বাজে টাইপের ছবিও দেখতে গেছি, বাবা বলছে ওই সিনেমাটা দেখলি, বাবাও তো সিনেমা দেখতো। বাবা বললো যে এখন আস্তে আস্তে ওই সিনেমা দেখা বন্ধ করে, দেখা তো বয়স অল্প, এগুলো এখনই দেখার দরকার নেই, এরকম কথা বলতে হবে। যাক, সিনেমা হলটা উঠে গেল, খুব মনটা খারাপ লাগলো যে আমি একজন সিনেমা প্রেমী হিসেবে প্রচুর সিনেমা দেখেছিলাম, যাই না এবারে কি হয়, কোথায় সিনেমা, আর তো সিনেমা হল নেই, আর কোথায় সিনেমা? কাছাকাছি পদ্মা সিনেমা দেখা যায় না। আমি পদ্মায় সিনেমা দেখতে গেছি, একটু বন্ধ করি, হ্যাঁ। যাই হোক, আবার শুরু করা যাক তাহলে। যেটা হচ্ছে কি, তাহলে এগুলো কনজিউমার্স বিহেভিয়ার থিওরির ভেতরে আমরা ডিমান্ডে আসবার আগে না প্রথম একটা জায়গা পাবো, তার নাম হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি কাকে বলে? ইউটিলিটি বলতে বোঝায় যে কোনো একটা গুডসকে কনজিউম করে কোনো একজন কনজিউমার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন পায়, সেটাকেই বলে হচ্ছে ইউটিলিটি। বাংলায় একটু বললে যে কোনো একটা দ্রব্য বা সেবা সামগ্রী ভোগ করে কোনো একজন কনজিউমার যে মানসিক পরিতৃপ্তি পায়, সেটাকেই বলা হয় হচ্ছে ইউটিলিটি বা উপযোগী। প্রথমত একটা কথা বলি যে আমরা যদি ইউটিলিটির ফিচার্স জানতে চাই, তাহলে আমরা জানবো সেটা হচ্ছে কি, যে ইউটিলিটি হচ্ছে কমপ্লিটলি এ মেন্টাল থিং। মানে ইউটিলিটি হচ্ছে সম্পূর্ণ একটা মনোগত কারণ, মানে তার কারণটা হচ্ছে এটা একটা মানসিক ব্যাপার। মানে কোনো একটা দ্রব্য বা সেবা সামগ্রী ভোগ করে আমি কতটা মানসিক পরিতৃপ্তি পেলাম, মানে কতটা আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন পেলাম, সেটা আমার পক্ষে তো এক্সপ্রেস করা সম্ভব নয়, তাই না? সেই জন্য সম্পূর্ণ এটা একটা মেন্টাল থিং। তো ইউটিলিটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ মানে নীতিশাস্ত্র বহির্ভূত একটা ঘটনা। নীতিশাস্ত্র বহির্ভূত একটা ঘটনা মানে ইউটিলিটির মধ্যে মানে কোনো রকমভাবে মানে আদর্শ, ন্যায়বোধ এগুলো কোনো কিছু কাজ করে না। মানে আমি ইউটিলিটি
বলতে বুঝি মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো ঘটনা হচ্ছে যে আমি যেটা করে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো সেটাই আমার কাছে ইউটিলিটি বলে গণ্য হবে। ধর ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা কি বললাম যে ইউটিলিটি হচ্ছে সম্পূর্ণ নীতিশাস্ত্র বহির্ভূত ঘটনা। তো এখন তো মানে সময় অনেক প্রগতিশীল, সময় অনেক এগিয়েছে, এগিয়ে তো ওই দিকেই এগিয়েছে, মানসিকভাবে প্রগতিশীল হয়নি কিছু। ধর মদ খাওয়ার লাইন 50% মেয়ে দাঁড়িয়ে আছে, তো সেখানে ঈশা দাঁড়িয়ে আছে, ঈশা ধর মদ খেলো, মদ খেয়ে মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, পড়তে চলে এলো। যেদিন যদি কোনো এরকম ঘটনা ঘটে আমি হয়তো হার্ট ফেল করেই মরে যাবো, নিতে পারবো না। তার কারণটা হচ্ছে প্রথমত একটা মেয়ে মদ খাচ্ছে, আমি প্রথমত এই মদ খাওয়া জিনিসটাকেই পছন্দ করি না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাপারটা যদি এরকম আমার একজন অত্যন্ত প্রিয় স্টুডেন্ট সে মদ খেয়ে পড়তে চলে এলো, আমার এখানে এসেছিল একটা ছেলে, এরকম ঘটনা ঘটেছে, মানে আমি সেদিকে একটা গন্ধ বেরোচ্ছে বছর 4-5-6 আগে, তারা আবার এই ঠোঁটটা কাটা করে কথা বলতো, মানে এরকম, মানে ওখানে বসে আছে দেখি গন্ধ বেরোচ্ছে, কি ব্যাপার রে মদ খেয়েছিস, চুপ করে আছে। আমি না কিরকম হয়ে গেছি দেখে, মানে আমি ওকে যে কিছু বলবো আমার না কিরকম বুকের মধ্যে হচ্ছে, আমি বলছি এই তুই এখন বাড়ি যা, তোর মায়ের সাথে কথা বলবো, তারপরে যা বলার বলবো। তোর মাকে ডেকে পাঠিয়েছি, ডেকে পাঠাবার পর তারপরে ওর মা বললাম যে এরকম ভাবে আপনার ছেলে, আমি ভেবেছিলাম ওর মাকে ব্যাপারগুলো বলে আর কি আমি ওকে পড়ানো ছাড়িয়ে দেবো, ওর মাকে বললাম, ওর মা পুরো অজ্ঞানের মতো হয়ে গেল, ওর মা জানতো না ব্যাপারটা, যে ছেলে মদ খেয়ে পড়তে এসে বা ছেলে মদ খায়, মা জানতো না। সে ওর মাকেই তখন আমি কি করে সামলাবো বুঝতে পারছি, আর কি বলবো আপনার ছেলেকে আর পড়াবো না। যাই হোক আমাকে বললো স্যার আপনি একটু দেখুন, তখন আমি আর্ট অফ লিভিং করতাম। আর্ট অফ লিভিং হচ্ছে একটা কোর্স, মানে একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার কোর্স আর সেসব করলে মানে অনেক ওই যে নাইজেল ওকারা, বাংলা সিনেমা দেখিস না, নাইজেল ওকারা মানে মুক্তধারা, তারপরে এই যে লাস্ট গোত্র বলে একটা সিনেমা বেরোলো, ওই গোত্রতে নাইজেল ওকারা আছে। নাইজেল ওকারা কি, নাইজেল ওকারা ক্রিমিনাল ছিল, মানে জেলবন্দি আসামি ছিল। সেই নাইজেল ওকারা কি হয়েছিল, এই সমস্ত আর্ট অফ লিভিং করে করে এই মানে স্বাভাবিক মানব জীবনে ফিরে এসছে। তা আমি ওকে আর্ট অফ লিভিং করাতে নিয়ে গেছি, আমাকে তো স্যার আপনি কি ভালো জায়গায় নিয়ে এলেন বলে, তারপরে 2-4 দিন করলো, করে প্রতিদিন আমার কিছুই বলতে ভাই বাড়ি যা করতে আসতে। তারপরে আমার সাথে দেখা হয়, মাঝে মাঝে মদ ফদ খাচ্ছিস তো, বলে কি যে বলেন স্যার, এখন কোথাও একটু সামলেছে কিনা জানি না। তা ব্যাপারটা হয়েছে কি, যে তাহলে এগুলো হচ্ছে কি নীতিশাস্ত্র বলবো, তো তাও ও এখানে খেয়ে চলে এসেছে, এটা খেয়ে চলে এসছে, এবার আমি হার্ট ফেল করে মরে গেছে, ও বাড়িতে গিয়ে বললাম আমি মদ খেয়ে বাড়িতে গেলাম, স্যারের বাড়িতে গেলাম, সে হার্ট ফেল করে, আমি কি করবো? হ্যাঁ, আমার তো কিছু করবার নেই। এবার যে আমার বাড়ি থেকে তো থানায় ডায়েরি করে দিয়েছে নামে, যে এবারে পুলিশ বলছে যে এবারে দেখুন ও মদ খেয়ে গেছে, অন্তত ওকে হয়তো এক চড় মারলো, হয়তো থানা ওসি হয়তো মুখ হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে কি, কিন্তু ও কিন্তু জেল হওয়া উচিত নয়, তার কারণটা হচ্ছে যে ও তো আমাকে মারেনি, আমার স্বাভাবিক মনস্ক মনে লেগেছে, আমি মরে গেছি। তো এই যে ব্যাপারটা, তাহলে এটা তো সম্পূর্ণ নীতিশাস্ত্র বহির্ভূত ঘটনা, মানে একটা কোনো একটা জিনিসকে আমি ইউজ করে বা ভোগ করে আমার আর একজন লোক খুশি হবে না অখুশি হবে সেটা আমার দেখার কোনো ব্যাপার না, সেটা সম্পূর্ণরূপে আমার ওপর ডিপেন্ড করছে, আমি কিসে খুশি হব, আমি সেখান থেকে কি স্যাটিসফ্যাকশন পাবো, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো নাম্বার 2 হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটিকে মেজার করা যায় না, মেজার করা যায় না, সেই নিয়ে বিভিন্ন ইকোনমিক্সের মধ্যে হেভি টাসেল আছে, মানে ইউটিলিটি মেজারেবল না মেজারেবল নয়, কার্ডিনাল কনসেপ্ট আর হচ্ছে অর্ডিনাল কনসেপ্ট। এই দুটো কনসেপ্ট চালু আছে। এই ইউটিলিটিকে মানে একটা জিনিস মানে বাস্তবতার সাথে একেবারে পরিষ্কার, ইউটিলিটিকে ওভাবে মেজার করা যায় না। ব্যাপার কি, আমার সবসময় খিদে পেয়ে থাকে, এক এক সময় মাঝে মাঝে চিন্তা করি, চিন্তাকে সমস্ত চিন্তাটা আসে সরিয়ে দিই,
সেটা হচ্ছে কি বড় রসগোল্লা, ভালো জিলিপি, পুরো তাকিয়ে থাকে আমার দিকে। আমি জানি কোথায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম খুব জিলিপি ভাজছে, ওই জিলিপিগুলো না আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি দেখলাম না, তাকাওয়াটা আবার ঠিক হয় না, বহু জিলিপি তো খেয়েছি, মনটাকে সরিয়ে দিলাম। তা এবার আমার দর কি, যেহেতু আমার এগুলো খাওয়া বারণ, তা আমার এখন এগুলো খাওয়ার প্রতি একটা খুব ঝোঁক। আমার কেন, আমার মতো যারা সুগারের পেশেন্ট তাদের সবাই ঝোঁক। তুই দেখবি বহু লোক লুকিয়ে লুকিয়ে সুগারের রুগী লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। হ্যাঁ, এটা হচ্ছে সুগারের রোগ। আমিও হয়তো কদিন পর খাবো দেখবি, হয়তো তখন তো সিজয় বাবা হয়ে গেছে, সিজয় আমি তখন আমার আরও রোগা হয়ে গেছি, সিঁড়িঙ্গি গাল ঢুকে গেছে, আমি জানি জানি মিষ্টি খাচ্ছি। ও স্যার আপনি এখানে কত সুগার? স্যার আমরা 1000 সুগার হয়ে গেছে। তো যাই হোক, তা এবার ব্যাপারটা হয়েছে কি যে আমি মিষ্টি খেয়ে কতখানি পরিমাণ স্যাটিসফ্যাকশন পাচ্ছি সেটা কি করে বোঝানো সম্ভব, তাই না? বোঝানো সম্ভব নয়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে উপযোগ হচ্ছে সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার। কিন্তু এই যারা কার্ডিনাল কনসেপ্ট, এর নেতা হচ্ছে অ্যালফ্রেড মার্শাল নামক একজন ইকোনমিস্ট। উনি বলেছিলেন যে উপযোগকে মেজার করা যায় কীরকমভাবে। ধর আমি একটা রসগোল্লা খেলাম, খাওয়ার পর বললাম আমি কতটা ইউটিলিটি পেলাম। আমি বললাম যে আমি ইউটিলের মেজারমেন্টটা হচ্ছে UTIL, আমি তো 10 ইউটিল উপযোগ পেলাম। এবার উনি ওনার মতন করে তত্ত্বগুলোকে তো সাজিয়েছিলেন, উনি ওনার মতন করে তত্ত্ব, যেমন ধর এই যেমন আমি যখন তোদের ক্লাস 12 অনলাইন পড়াতাম, এসব কি করতো কিছুতেই, তাহলে আমি ধর বললাম পশ্চিম, আমি বললাম উত্তর ও দক্ষিণ। এবার কেন পশ্চিম, ও তো তার এগেনস্টে তত্ত্ব সবসময় খাড়া করতো, এখানেও ঠিক তত্ত্ব খাড়া করে দিয়েছেন যে এইভাবে ব্যাপারটা হতে পারে। এবং ওনার তত্ত্বগুলোকে আমাদের, ওনার থিওরিগুলোকে আমাদের পড়তে হবে। দ্যাট ইজ দ্য কার্ডিনাল কনসেপ্ট। পরবর্তী সময় এগুলো সব তোদের আছে, এবং পুরো ওদের যা আছে তোদেরও তা আছে, তোদের যখন ডিগ্রি কোর্সে যাবি তখন সব পড়া হয়ে গেছে। তো যাই হোক, সেটা হচ্ছে কি যে অর্ডিনাল কনসেপ্টের হচ্ছে গুরুত্ববাচক উপযোগিতার তত্ত্ব, ইউটিলিটি অ্যাকর্ডিং টু প্রেফারেন্স। এর যে প্রোপাউন্ডার ছিল তার নাম হচ্ছে হিগস নামক একজন ইকোনমিস্ট। তিনি বলেন ইউটিলিটিকে এভাবে মেজার করা যায় না, ইউটিলিটিকে মেজার করা যাবে অ্যাকর্ডিং টু প্রেফারেন্স। ফুড, ক্লোদিং, হাউজিং, এই তিনটে জিনিস দেওয়া হবে। এই তিনটের মধ্যে যেটা আমার কাছে সবচাইতে আমি আগে নেব, আমি মনে করবো কি অ্যাজ এ কনজিউমার ওটার প্রয়োজনীয়তা আমার কাছে সবচাইতে বেশি, তাই না? ওটার প্রয়োজনীয়তা আমার কাছে সবচাইতে বেশি। তাহলে ওই জন্য তারা বললেন যে ইউটিলিটিকে মেজার করা যায় অ্যাকর্ডিং টু প্রেফারেন্স, দ্যাট ইজ দ্য অর্ডিনাল কনসেপ্ট। তাহলে আমরা এখন একটা কি দুটো ক্লাস কার্ডিনাল কনসেপ্টেই থাকবো। তাহলে আমি কি বললাম যে কোনো একটা গুডসকে কনজিউম করে আমি যে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই সেটাই হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি ইউটিলিটির যে সমস্ত ফিচার্সগুলো হতে হয় তার কিছু বললাম। বলবার পর এবারে এই ইউটিলিটি থেকে জন্ম নেয় আর একটা নতুন ওয়ার্ড, যার নাম হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি মানে কি? মার্জিনাল ইউটিলিটি মিনস হচ্ছে এক্সট্রা ইউটিলিটি, বুঝতে পারি? এক্সট্রা ইউটিলিটি, অতিরিক্ত উপযোগ। অর্থাৎ সবসময় ওয়ানের রেসপেক্টে ভাবতে হবে। অতিরিক্ত এক একক গুডসকে কনজিউম করে একজন কনজিউমার যে অতিরিক্ত উপযোগ পায়, যে অতিরিক্ত ইউটিলিটি পায়, সেটাকেই বলা হয় হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। কীরকম? ধর আমি 1 কনজিউম করে 10 পেলাম, 2 কনজিউম করলে 17 পেলাম, ইউ মানে টোটাল ইউটিলিটি। তাহলে মার্জিনাল ইউটিলিটি মানে কি? এক্সট্রা। তাহলে আগে কত ছিল সহেলি? 10, মানে 1-এ 10 ছিল, তারপরে 10-এর পর কত হলো? 17। কত বাড়লো? 7 করে বাড়লো, 17 মাইনাস 10, তারপরে 7 বাড়লো, তাই তো? তার মানে টোটাল ইউটিলিটি তুই যদি নতুন করে আবার পাস তাহলে এক্সট্রা 1 ইউনিট কনজিউম করছিস। তাহলে এক্সট্রা 1 ইউনিট কনজিউম করবার ফলে কি হয়েছে? তুই এক্সট্রা ইউটিলিটি পেয়েছিস, দ্যাট ইজ কল্ড হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। সবসময় কিন্তু 1-এর রেসপেক্টিভ ভাবতে হবে, 2 বা 3-এর রেসপেক্টিভ ভাবা যাবে। এই যে এক্সট্রা, তাহলে চেঞ্জ, এটাকে ডেল্টা দিয়ে ইউজ করা হয়। ডেল্টা, ডেল্টা কি? ডেল্টা মানে হচ্ছে
স্মল চেঞ্জ, এটা আগে প্রথম দিকে বেসিক ক্লাসে তোদের বলেছিলাম, আর একবার বললাম, ডেল্টা মানে স্মল চেঞ্জ, আর শুধু ডেল্টা মানে হচ্ছে টু স্মল চেঞ্জ, টু স্মল, দুটোই চেঞ্জ। তোর কি ম্যাথ আছে কম্বিনেশনে? ক্লাস 11-এ ম্যাথ নেই, তোর আছে, তুই ক্যালকুলাসে এই ডেল্টাটা দেখবি, মানে স্মল ডেল্টা মানে টু স্মল, আরও ছোট চেঞ্জ। তো আমরা এই আপাতত এই ডেল্টাকে ইউজ করবো, মানে ট্রায়াঙ্গেল আর কি, ত্রিভুজ ডেল্টা, তাহলে দ্যাট ইজ স্মল চেঞ্জ। তাহলে মার্জিনাল ইউটিলিটির ফর্মুলা কি? মার্জিনাল ইউটিলিটি সংক্ষেপে লেখা হয় হচ্ছে এমইউ। এমইউ মিনস হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তার ফর্মুলা হচ্ছে ডেল্টা টোটাল ইউটিলিটি ডিভাইড বাই ডেল্টা কিউ। মানে কি, এক ইউনিটের জন্য আমার টোটাল ইউটিলিটি হচ্ছে 10, 2 ইউনিটের জন্য টোটাল ইউটিলিটি কত? 17। তাহলে এই যে 17 হয়েছে, কেন হয়েছে, কার মানে কার রেসপেক্টে হয়েছে? দুই কোয়ান্টিটি বেড়েছে বলেই না 17 হয়েছে। তাহলে উইথ রেসপেক্ট টু কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি বেড়েছে বলেই 17 হয়েছে, 17 হয়েছে বলেই 17 মাইনাস 10 থেকে 7 হয়েছে, তাই না? তাহলে কার রেসপেক্টে কোয়েল ইউটিলিটি চেঞ্জ হয়েছে? কোয়ান্টিটির রেসপেক্টে। যার রেসপেক্টে চেঞ্জ হবে, ফিফথ সেমিস্টারে গিয়ে ক্যালকুলাস করবি, যার রেসপেক্টে চেঞ্জ হবে তাকে সেইটা দিয়ে ডিভাইড করবে। তাহলে উইথ রেসপেক্ট টু কিউ, অঙ্কের ভাষায় বলছি উইথ রেসপেক্ট টু কিউ, কার চেঞ্জ হচ্ছে? টোটাল ইউটিলিটি। তার মানে মার্জিনাল ইউটিলিটি ফর্মুলা হচ্ছে ডেল্টা টোটাল ইউটিলিটি ডিভাইড বাই ডেল্টা কিউ। এবার আচ্ছা, এটুকু আগে কর, একটু ছোট্ট করে একটু খাতায় একটু জাস্ট লিখে নে। কনজিউমার বিহেভিয়ার ইউটিলিটি কার্ডিনাল কনসেপ্ট, আর পাশে তলায় ছোট করে লিখবি ইউটিলিটি মেজারমেন্ট হচ্ছে ইউটিল, তারপরে মার্জিনাল ইউটিলিটি মানে এক্সট্রা ইউটিলিটি। এগুলো হয়ে গেছে? আচ্ছা, তোরা একটু ছোট করে লিখে নে। তাহলে আমি ছবিটাও আঁকিয়েছি, আমি তাই ভাবছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে আমরা জায়গাটা করলাম, দ্যাট ইজ মার্জিনাল ইউটিলিটি। এই মার্জিনাল ইউটিলিটি কনসেপশনটা পুরোপুরি এই কার্ডিনাল কনসেপ্ট, দ্যাট মিনস অ্যালফ্রেড মার্শাল ইনি তৈরি করেছিলেন। তার মানে উনি ওনার মতন করে বলেছিলেন যে ইউটিলিটি মেজারেবল, এবং সেক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি মানেই হচ্ছে এক্সট্রা ইউটিলিটি। তাহলে সেই এক্সট্রা ইউটিলিটিটা কত, মানে ওনার মেজারমেন্টের মতন করে না ভাবলে আমরা মার্জিনাল ইউটিলিটি কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে যে এই মার্জিনাল ইউটিলিটি কনসেপশন থেকেই উনি একটা থিওরি দিয়েছিলেন যার নাম হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। কি বললাম? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই থিওরিটা উনি তৈরি করেছিলেন। যে কোনো থিওরি তৈরি করতে গেলে কি করতে হয়, যে তার পেছনে কিছু অ্যাজাম্পশনস থাকে, তার এগেনস্টে কিছু অ্যাজাম্পশনস থাকে। যেমন ধর এই যে সিপিআইএম পার্টি, সিপিআইএম, সিপিআই ব্র্যাকেটে লেখা থেকে এম, এম মানে হচ্ছে মার্কস পার্টি। মার্কস, কার্ল মার্কস নামে একজন, উনি একজন মহাপুরুষ। মানে ব্যাপারটা হচ্ছে যে কার্ল মার্কসকে আমরা মহাপুরুষ বলেই ভাবতে পারি। মানে উনি সারা পৃথিবীতে উনি কী করেছেন, ব্যাপারটা যে এই যে যেমন আমি যদি প্রকৃতই একজন কার্ল মার্কসের মানে আদর্শে অনুপ্রাণিত হতাম, তাহলে কি হতো, যে যেমন তোরা মাটিতে বসছিস, আমি চেয়ারে বসি, বৈষম্য, ওনার ভাষায় এটা বৈষম্য। তার মানে কি হচ্ছে, যে তোমার ছাত্রছাত্রীরা নিচে বসতে পাবো, তারপরে নিচেই বসতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এবার উনি ওনার এই নতুন করে তত্ত্ব খাড়া করেছেন। এবার আরেকজন ব্যাপারটাকে আরেকজন মতো করে তত্ত্ব খাড়া করবে। আমি তো তত্ত্ব খাড়া করি না, আমরা যদি কেউ বলে মাটিতে বসতে, মাটিতেই বসে বলবো, ঠিক আছে? মাটিতে বসলে মাটিতে, এবার মাটিতে বসলে খুব কষ্ট হবে, আমার কি আবার করে উঠতে হবে, লিখতে হবে, এটাই আমার প্রবলেম আর কি। বেসিক্যালি আমার কোনো মানে আমি না কার্ল মার্কস না মানে এশা মার্কস কোনোটাই নেই, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলবার সেটা হচ্ছে যে কোনো তত্ত্ব আলোচনা করতে গেলে তার এগেনস্টে কিছু অ্যাজাম্পশনস থাকে, ঠিক আছে? এই যে যেমন ধর কোয়েলকে বললাম, কোয়েল এত খাবার কোথায় আমি গেছি, হ্যাঁ বললো আমি যে মামার বাড়ি গেছি। তার মানে কি, ও বললো তার মানে বেসিক্যালি ও বোঝাবার কী চেষ্টা করে, বেসিক্যালি ও কামাই করেনি, কিন্তু কালকেই কামাই করেছে। কেন কামাই করেছে? যে মানে
মহরম ছিল, তাই বললো যে তুই সব বেরোবে বললো সব বন্ধ হয়ে যাবে। আমি আর কিছু বাড়াতে পারে, যদি সত্যিই বন্ধ হয় তখন কী হবে? তখন এই স্যার আপনার জন্য আমি বাড়িতে চলে যাচ্ছি। হ্যাঁ, তার মানে কি? তার মানে একটা তত্ত্ব সবসময় সবাই সব কিছু বলে থাকে। এই যেমন বললো যে একটা জায়গায় গেছিলাম, কি ঘুমিয়ে পড়লাম, ফলে ধরতে পারবো। আমার এটাও একটা ওর রেডিমেড কিছু দিল, ওর নিজের এগেনস্টে কিছু প্রডিউস করলো। এখানেও অ্যালফ্রেড মার্শাল এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি প্রডিউস করতে গিয়ে কতগুলো কথা উনি বলেছিলেন। ব্যাপারটা হচ্ছে কি যে প্রথমত মানে ওনার বক্তব্য হচ্ছে কোনো একটা গুডসকে যদি তুই কন্টিনিউয়াসলিকে যদি কনজিউম করিস, সেই গুডস থেকে তোর ইউটিলিটি আস্তে আস্তে ডিমিনিশ করবে, মানে কমতে থাকবে। তোর ইউটিলিটি ক্রমশ কমতে থাকবে, ইউটিলিটি বাড়বে না, ডিমিনিশিং ওয়েতে কমবে। কেন কমবে? এবার এই যে বললাম না যে তোকে তোকে কন্টিনিউয়াসলি তোকে কনজামশনের মধ্যে দিয়ে থাকতে হবে। যেমন ওই যে বললাম যে আমি চোখ বুঝলে একটু চিন্তা করলেই আমার ফার্স্ট এখন মনে আসে, মানে আমাদের এখানে দুটো মিষ্টির দোকান আছে, অসীম মোদক আর সুবল। দুটোকে এখানে ওইটাই চলে আসে খালি। যাই হোক, তা সুবলের মিষ্টি, সুবলের রসগোল্লাটা একটু স্পঞ্জ টাইপের রসগোল্লা, আর অসীম মোদকের রসগোল্লাটা একটু সলিড রসগোল্লা। ওইটাই খেতাম আর কি আমি। একটা করে খাওয়ার পথে একটা করে মিষ্টি না খেলে আমার হতো না। রাত্রির একটা মিষ্টি, সকালে একটা মিষ্টি, দুপুরেও একটা মিষ্টি খেতাম। মিষ্টি খেতে ভালোবাসতাম। চোখ বুঝলাম, চোখ বুঝে আমার অসীম মোদকের যে রসগোল্লা, ও আমার দিকে চোখ বার করে বড় বড় করে তাকিয়ে আছে, আয় আয় ওইটা। ধর আমি গেলাম, এই অবস্থাতেই আমি ধর একটা রসগোল্লা খেলাম। অনেকদিন খাই না তো, চাতক পাখির মতন অবস্থা। একটা রসগোল্লা খেলাম, খাওয়ার পর যে মনের তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান এলো, দ্বিতীয়তে কিন্তু সেই স্যাটিসফ্যাকশানটা আরও বেড়ে যাবে না, বরঞ্চ স্যাটিসফ্যাকশানটা হয় একই জায়গায় থাকবে বা আস্তে আস্তে কমতে শুরু করবে। তার কারণটা হচ্ছে কি যে আমার তো একটা খাওয়ার পর আমার যে মনের যে একটা হাংরিনেস, সেটা তো কিছুটা ও নিয়ে নিয়েছে, তাই না? কিছুটা নিয়ে নিয়েছে, তো কিছুটা নিয়ে নেওয়ার পর কি হয়? কিছুটা নিয়ে নেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে যে আস্তে আস্তে মানে সেটার প্রতি আমার যে আকর্ষণ সেটা কমতে শুরু করবে। তো ব্যাপারটা হয়েছে কি যে এইভাবে তো কন্টিনিউয়াস একটা কি করতে হবে, মানে কনজামশন দিয়ে যেতে হবে। মানে তুই একটা গুডসকে যখন মানে কনজিউম করবি বা ইউজ করবি, সেটা কন্টিনিউয়াসলি ইউজ করবি। মানে একটা রসগোল্লা খেলাম, দুটো রসগোল্লা খেলাম, তিনটে রসগোল্লা খেলাম, চারটে রসগোল্লা খেলাম, পাঁচটা রসগোল্লা খেলাম। এবার কী হবে? খাওয়ার পর আস্তে 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 আমার মানে ওটা থেকে যে স্যাটিসফ্যাকশান পাওয়ার যে ব্যাপারটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তার মানে এখান থেকে কতগুলো অ্যাজাম্পশনস উঠে আসছে। প্রথমত ইউটিলিটি মেজারেবল। নাম্বার 2 হচ্ছে আমি যে গুডসটাকে নিয়ে এটাকে ভাববার চেষ্টা করছি সেটা কী হবে, সেটা অবশ্যই ডিভিজেবল, মানে 1 2 3 4 5 6 এরকমভাবে হবে। নাম্বার 3 কী বলছি? নাম্বার 3 যেটা বলছি সেটা হচ্ছে যে আমি গুডসটা যখন কনজিউম করবো কন্টিনিউয়াসলি কনজিউম করবো। যেমন ধর এই ব্যাপারটা হয়েছে কি যে কোনো মানুষ বা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যেমন ধর আমার একটু চা খাওয়ার অভ্যেস ছিল, এখনো যে নেই তা না, আছে। সেটাতেও ভয়ঙ্করভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। চিনি ছাড়া চা খেতে হয়, হ্যাঁ। তার ফলে সেই আগের চা খাওয়ার চাহিদা তো আর পাই না। যাই হোক, তাও সকালে এক কাপ চা না খেলে পড়াতে অসুবিধে হয়, বিকেলে চা না খেলেও এখন কখন চাতকের মনের মধ্যে কখন চা দেবে, কখন চা দেবে, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি যে এখন যেমন মনে হচ্ছে সকালে যে স্যাটিসফ্যাকশান নিয়ে চাটা খেয়েছিলাম, এখন তার চাইতেও বেশি স্যাটিসফ্যাকশান লেভেলটা বেড়ে গেছে। তার পিছনে একটা কারণ যদিও আছে, 60 গ্রাম চালের মাত্র ভাত খেয়ে বেসিক্যালি একটু খিদে পেয়েছি। এখন ভাবি চাটা খেলে একটু খিদেটা মরবে, ওই জন্যই স্যাটিসফ্যাকশান লেভেলটা বেড়ে গেছে। ঠিক আছে, তোরা কত বড় চালের ভাত খেয়েছি, কারণ তো মানে দুপুরবেলা শুয়ে না ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পর আজকে মনে হচ্ছে ও তখন ডাক লাগে, আমি ভাত খেয়েছি তখন এত খিদে পেয়ে। এমনিও মানে সুগার হলে খিদে থাকে আর ও ভাত এটা দিয়েছে। তাই কি খেয়েছিস দুপুরে? কিন্তু বলছি তো ব্যাপারটা হচ্ছে কি যে তাহলে আমি যেটা বলতে চাইছি যে আমি বিকেলবেলা যে চাটা খাচ্ছি সেই চাটার সাথে আর সকালের চা খাওয়ার মধ্যে কিন্তু একটা বিরাট
টাইমের গ্যাপ হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা বেড়ে যেতে পারে। তাহলে কিন্তু এই থিওরি কাজ করবে। তাহলে আমি সকালে 1 কাপ চা, তারপরে কিছুক্ষণ পরেই আর 1 কাপ চা, আমি সকালবেলায় 3 কাপ চা খেয়ে নিয়েছি, কিন্তু তারপর থেকে চাগুলো খাই নেশায়। চা খেয়ে তখন আর কোনো রকম মানে স্যাটিসফ্যাকশন আসে না, ভালো লাগে না। চা খাবি? হ্যাঁ। চা খাবি? হ্যাঁ। আমাকে যদি বলে চা খাবি? হ্যাঁ, আমার কোনো না নেই সবসময়, মানে চা খাওয়ার মধ্যে একটা আলাদা থ্রিল। তখন আর কি হয়, তখন কোনো মনে সান্ত্বনা নেই, মানে তখন কোনো ভালো লাগার ব্যাপার নেই। এখন যেমন চা খাবো, মানে চা পারলে চা বাগানে ঝাঁপ দিয়ে দিই, বুঝতে পারলি? কিন্তু এরপরে চা খাবি? হ্যাঁ। চা খাবি? হ্যাঁ। দেখা 9টা অবধি 50 কাপ চা হয়ে গেল। চা খাবি? হ্যাঁ। চা খাবি? হ্যাঁ। এবার দেখা যাচ্ছে কি, যখন 50 কাপ খাচ্ছি তখন করছি, বুঝতে পারলি তো? কিন্তু তাও খাচ্ছি, কেন? ওই নেশায় খাচ্ছি। তার মানে আমার স্যাটিসফ্যাকশন লেভেল ধুম করে নেমে গেছে। তাহলে এটাকে যদি আমি একটা টেবিল ব্যবহার করি, তাহলে কি হবে? টেবিল ব্যবহার করলে এরকম হবে 1 2 3 4 5, টোটাল ইউটিলিটি 10 17 22 24 24 6 আবার 22। এই জায়গাটা খেয়াল কর সোহেলি, যে দেখ টোটাল ইউনিটটা এখানে বেড়েছে, ডিমিনিশিং ওয়েতে বেড়েছে। দেখ প্রথমে 10 ছিল, তারপরে 17 হলো, বাড়লো, কত বাড়লো? 7। তারপরে বেড়েছে, বেড়ে কত হলো? 22, বাড়লো, কত বাড়লো? 5। তারপরে দেখ বেড়েছে 24, কত বাড়লো? 2। তারপরে আবার বাড়লো, আর বাড়তে পারলো 24। তারপরে দেখ এবার কমে গেল। তার কারণটা হচ্ছে কি বলতো, তুই যদি কন্টিনিউয়াসলি একটা কোর্সকে কনজিউম করছিস, মানে করিস, সেই বুকস থেকে তোর কী হবে, তোর কনজাম্পশন পাওয়ারটা ক্রমশ কী হবে, তোর কনজাম্পশন পাওয়ারটা ক্রমশ ফল